ছেলের জন্য উঠিয়ে রাখা কলিজা শাশুড়ি মা খাওয়াতে শাশুড়িকে এক ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে দিলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে আমাকে বলছিল, বউ তুই আমাকে মারলি? আর ফ্যাল করে তাকিয়ে আছে তার ছেলের দিকে যে তার ছেলে কিছু হয়তো বা বলবে, কিন্তু তার ছেলে কিছুই বলতে পারলো না। আর বলবেই বা কোন মুখে? কোনো রকমের কোনো আয় রোজগার নেই, একদম ফকিন্নির ছেলে আছে তো ঘর জামাই হয়ে। আমার বাবা 4টা বাড়ি রয়েছে ঢাকাতেই, সেখান থেকে আমি পছন্দ করে একটা বাড়িতে থাকি, আর সঙ্গে আমার স্বামী এবং তার মা থাকে। আমার বাবার টাকায় খাচ্ছে পড়ছে এবং বিন্দাস ঘুরে বেড়ায়। যদিও বা কোনো আয় রোজগার করে না, তবুও কিন্তু আমি তাকে শান্তিতে থাকতে দেই না। ও কাজ করে খাটিয়ে মারি তাকে, সব সময় মানসিক অশান্তিতে রাখি। আর শাশুড়ির তো অনেক বয়স হয়ে গেছে, তবুও এই শরীর নিয়ে অনেক কাজ করে সে, শুধুমাত্র 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য। আমার শাশুড়ি তার ছেলের দিকে তাকিয়ে রয়েছে। আমি আমার স্বামীকে ধমক দিয়ে বললাম, কি হলো, তুমি এখানে তাকিয়ে থেকে কি দেখছো? যাও বাথরুমে যাও এবং কাপড় চোপড়গুলো সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে এসো। দেখতেছি আমার ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে, তাকে বলছি যাও তুমি এখানে কি করো, যাও ফ্রেশ হয়ে এখন পড়তে বসো। সেই দিন আমার শাশুড়ি মা অনেক কাজ ছিল, কিন্তু আমাদের তাতে কোনো যায় আসে না। তার পরের দিন থেকে আমার শাশুড়িকে আর আমাদের বাসায় দেখা যায়নি, সে বৃদ্ধাশ্রম চলে গিয়েছিল। বৃদ্ধাশ্রমে থাকার কয়েক মাস পরেই সে মারা যায়, আর আমিও তাকে দেখতে যাইনি এবং সঙ্গে তার ছেলেকেও দেখতে যাইতে দেইনি। যেহেতু আমার বাবার একমাত্র কন্যা আমি, কোনো ভাই বোন আমার নেই, তাই আমার পৈতৃক সম্পত্তি সবকিছু আমার। আমি সবসময় আমার নিজের ডিসিশনে চলি, কেউ আমার কোনো ডিসিশনে ইন্টারফেয়ার করুক এটা আমার একেবারেই পছন্দ নয়। শাশুড়ি মারা যাওয়ার 7 মাস পর আমার হাজব্যান্ড মারা যায়। আমার হাজব্যান্ড অবশ্য এমনি এমনি মারা যায়নি, ও সুইসাইড করেছিল। ও আর এত মানসিক অশান্তি নিতে না পারায় দুনিয়াকে বিদায় জানায়। তারপর আমি আর আমার ছেলে আর আমার ছেলেকে নিয়েই আমার জীবন চলতে থাকে। কোনো কিছুর অভাব দেয়নি তাকে কোনো দিনও। ওর হয়তো বা কোনো কিছু চাইতে দেরি হয়েছে, কিন্তু আমার দিতে দেরি হয়নি। দেখতে দেখতে আমার ছেলেটাও অনেক বড় হয়ে গেল, আর আমারও বয়স বাড়তে লাগলো। বয়সের চাপে এসব বিজনেস সবকিছু দেখাশোনা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই সবকিছু আমার ছেলের নামে বুঝিয়ে দিয়ে তাকে আমি বিয়ের ব্যবস্থা করে দিলাম। একজন ছোট লোককে বিয়ে করে যেভাবে আমি ঠকে গিয়েছি, আমার সারা জীবনটা নষ্ট হয়ে গেছে। সেই ভুলটা আমি আর করব না, সেজন্য আমি আমার ছেলের বিয়েটা একজন উঁচু ফ্যামিলি ঘরের মেয়ের সঙ্গেই দিয়ে দিই। আমি আর সংসারের কোনো কিছুর হিসাব নিকাশ করতে পারি না, কারণ আমার বয়স অনেক হয়ে গেছে, তাই সবকিছু ছেলে এবং ছেলের বউয়ে সামলায় যাচ্ছে। ছেলে তো এখন আমার বাসায় থাকে না বেশি, সব সময় ট্যুরে যায়, বউকে নিয়ে এদেশ সেদেশ ঘুরে বেড়ায়, মার কোনো খোঁজেই নেয় না। আমি ভালো আছি কিনা, খেয়েছি কিনা, কোনো কিছুর সে গুরুত্ব দেয় না। আমার নাতনিও হয়েছে একটা, ছেলের বউ মোটেও আমাকে কোনো সম্মান করে না, বাসার সব কাজ আমাকে দিয়েই করায়, আর সেখানে আমার ছেলে একটা কথাও বলে না। বাসার সব কাজ প্লাস রান্না বান্না শেষ করে আমি খেতে বসলাম। খেতে যেয়ে দেখি ডাইনিং এ 1 প্লেট পন্তা ভাত এবং সঙ্গে পেঁয়াজ পড়ে আছে। হায় রে, কিছুক্ষণ আগেই আমি বড় ইলিশ মাছ সঙ্গে ডিম এবং মুরগিও রান্না করে রেখেছি, কিন্তু আমার কপালে জুটলো শুধুমাত্র 1 প্লেট পন্তার সঙ্গে পেঁয়াজ। চোখের পানি মুছে খিদার জ্বালায় সেটাই খেতে লাগলাম। সেই সময় আমার নাতনি এসে আমার কাছে খেতে চাইলো, আমিও তার মুখে কিছুটা ভাত উঠিয়ে দিলাম, আর সেটা দেখে আমার ছেলে এবং ছেলের বউ তেড়ে আসলো আমার দিকে। ছেলের বউ তো কোনো কিছু না বলেই আমার চুলের মুঠি ধরে আমাকে এক ধাক্কা দিয়ে ফেলাই দেয়, আর বলছিল তোমার এত বড় সাহস কি করে হয়, আমার মেয়েকে তুমি পন্তা ভাত খাওয়াচ্ছ? তখন আমার ছেলেকে বললাম, কি রে বাবা, তোর বউ তোর সামনেই তোর মাকে এভাবে করে অপমান করছে, মারছে, তুই কিছুই বললি না? আরো কতদিন চুপ করে থাকবি তুই? আমি কাঁদছি আর বলছি। আর তখনই আমার ছেলে বলছিল, কি বলবো মা, এটা তো আমার পারিবারিক শিক্ষা, যখন তুমি আমার দাদির সঙ্গে এমনটা করছিলে তখন তো আমার বাবাও চুপ করেছিল, তাই না? আর এখন দেখো আমিও চুপ করে রয়েছি। সেই দিন আমি দৌড়ে রুমে চলে যাই, আর কাঁদছিলাম, অনেক বেশি কাঁদছিলাম। কি ভুলটা আমি করেছি, শাশুড়ি মাকে আমি কতটা না নির্যাতন করে, স্বামীকে কতটা না মানসিক নির্যাতন করেছিলাম। তাদের কাছে ক্ষমা চাওয়ার যদি কোনো একটা সুযোগ থাকতো আমার, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছিল। সত্যি কথা বলতে পাপ তার বাপ কেউ ছাড়ে না, আর এটা হচ্ছে আমাদের সমাজের কিছু মানুষের চিত্র। যাই হোক, আপনি আজ যেমনটা করছেন ঠিক তেমনটাই বিপরীতে ফেরত পাবেন সুদে আসলে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।